শেখ হাসিনার পতনে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, এই কথাটা বলছেন ডক্টর শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক এবং সিকিউরিটি অ্যানালিস্ট আজকে। এবং উনি সেখানে আওয়ামী লীগকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে দল হিসাবে আখ্যায়িত করেছেন আজকে। এটা আমার সামনে আছে, যমুনা টেলিভিশন ইন্টারভিউটা আমি বাজাবো একটু পরেই। এবং উনি ভেরি সেন্সিটিভ কিছু কথা বলেছেন, আপনাদের শোনা দরকার। উনি বলছেন যে যদি এই বছরে সরকার পতন না হতো, আমরা সম্পূর্ণ ভারতের আর্মি দ্বারা নিয়ন্ত্রিত থাকতাম। এই কথা আমি বলি, আপনি বলবেন অতিরিক্ত হয়তোবা, উনার মতো ব্যক্তি, হি ইজ অ্যান এক্সপার্টিজ। তো কল্পনা করেন, যারা মনে করেন যে এই সরকার চলে গেছে আর ওই সরকার আসছে, আগেরটা ভালো ছিল, একজন দুইজন আছেন না, দুয়ের আওয়ামী লীগের, যদি মানুষ হয়ে থাকে এবং ন্যূনতম বাংলাদেশের প্রেম থাকে, বাংলাদেশের প্রতি রেসপন্সিবিলিটি থাকে, ইউ ক্যান সে দ্যাট ইটস প্রহিবিটেড পিরিয়ড, রাইট? আরো কনফার্মেশন করে যে কি অবস্থা ছিল বাংলাদেশটা, আজকে কোথায় নিয়ে গেছিল দেশটাকে শেখ হাসিনা। এবং এই মহিলা বাংলাদেশের রাজনীতি করবে আবার, একটা গণহত্যার দায় অভিযুক্ত, খুন গুম আয়নাগর। ভাবতে পারেন একজন মানুষকে 8 বছর 9 বছর আটকে রেখে তাকে কোনোদিন সূর্যের আলোর দেখতে না দেওয়া, ভাবতে পারেন এগুলো সম্ভব? ওনাকে জেলের ভিতরে রাখে নাই। যারা মনে বলেন এখনো শেখ হাসিনার, যারা মনে করেন আবার সে রাজনীতিতে, আপনার রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রীয় অপরাধে যুক্ত বলে আমি মনে করি। আমি বলছি না আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাক চিরতরে, বাট শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফেরা অপরাধ, ক্রাইম, ইটস এ ক্রাইম। ইউ ক্যান ইভেন ইমাজিন দ্যাট, ওকে? যারা এখনো এগুলো করে যাচ্ছেন, এটাকে রাষ্ট্রীয় অপরাধে অভিযুক্ত করা উচিত বলে আমি মনে করি। আমি শুধু এই অংশটা এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে শোনাতে বাধ্য হলাম যে কি করেছিল আমাদের এই দেশটাকে। আমাদের মানুষ দেশে যেতে কতটা আমরা অচেনা দেশ হয়ে গেছিল আমাদের জন্য। মনে হতো যে আমার যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশে যেতে এতটা ভয় লাগতো, নট ফর অ্যারেস্টিং, বাট আপনি ডিসিপিয়ার হয়ে যাবেন। এটাই ছিল সবচেয়ে বড় স্লোগান, আসলে ডিসিপিয়ার হয়ে যাবেন, তুলে নিবে, আয়নাগুলো নিয়ে যাবে। এই দুর্বৃত্তদের দিয়ে দেশটাকে ভরে দিয়েছিল। এরপরও যারা শেখ হাসিনার জন্য মায়া কান্নাকাটি করে না, আওয়ামী লীগের কথা বলতে, সাধারণ মানুষ তো করে না, shame on you. You are against our country's sovereignty, so you should be brought to justice at the same time. কিন্তু তাদের লিডারশিপ মানুষ দেখেছে। 50-60 বছরে আপনি কি করতে পেরেছেন না পারেন নাই, ওইটা মানুষ দেখেছে। কারণ 50-60 বছরে যখন পারেন নাই, আপনার আর চান্স নাই। বাস্তবতা এইটা, যারা 50-60 বছরে কিছু করতে পারেন নাই, আর শেষ বয়সে কি করবেন? কাজে এখন তরুণ এবং যুবকদেরকে দায়িত্ব নিতে হবে সব দলের। আমি বলছি শুধুমাত্র এই যুব অধিকার পরিষদের নেতারাই দেশ উদ্ধার করে ফেলবে। সমস্ত দলের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। জাতীয় সংসদের এমপি নির্বাচন করার জন্য বয়স সম্ভবত 25, 18 বছরে ভোটাধিকার প্রাপ্ত হয়, 21 বছরে বিয়ে করার লাইসেন্স পায়। তাহলে এমপি হতে বা সংসদ নির্বাচন করতে গেলে 25 বছর বয়স থাকে। এটা নিয়ে আপনাদের কথা বলা দরকার না? মিনিমাম 21 বছরে সংসদ নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত। এইবার তো তরুণরা দেখিয়েছে তাদের ম্যাচুরিটি, তাদের দূরদর্শিতা, তাদের প্রজ্ঞা, তাদের সৃজনশীলতা। আগামীর বাংলাদেশে তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। সংসদে অন্তত আমি মনে করি 150 আসনে তরুণ এমপি হতে হবে যাদের বয়স থাকবে 40-এর নিচে। আমাদের দল থেকে কয়জন হতে পারবে বা একজনও পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার চাওয়া সব দলের তরুণরা এগিয়ে আসবে। সব দলের তরুণরা তাদের দলের মধ্যে থেকেও এই আওয়াজ তুলবে। তরুণদেরকে নির্বাচনের ক্ষেত্রে সমস্ত জায়গায় নেতৃত্ব পর্যায়ে সিদ্ধান্ত মেকিং এ যুক্ত করতে হবে এবং আগামী সংসদে যেন এই তরুণ নেতৃবৃন্দ যেন প্রতিনিধিত্ব করতে পারে। আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদ হটান সব জায়গায় তরুণদের প্রয়োজন, তরুণদের শক্তি, তারুণ্যের প্রশংসা। তাহলে কেন পলিসি মেকিং এ, রাজনীতিতে, নীতি নির্ধারণী পর্যায়ে তরুণরা থাকতে পারবে না? সেটা এই সরকার আপনাদেরকে কিন্তু একটা উপকার করেছে। 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়ে আপনাদের সম্ভাবনাটাকে আরো তুলে ধরছে যে তারা আপনাদের অনেকের বয়সের অর্ধেক, কিন্তু তাহলে তারা যদি মিনিস্ট্রি সামলাতে পারে, নিশ্চয়ই আপনারা আগামীতে সামলাতে পারবেন। সুতরাং আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে আমি মনে করি যে ভাবতে হবে। দ্বিতীয়ত, আজকের যেই ইস্যুতে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে যুব অধিকার পরিষদের 7 দফা, সেটার সাথে আমি এই 7 দফার তো আমরা আলোচনা করেছি, আরো একটা বিষয় আমি অ্যাড করবো। সেটা হচ্ছে যে আমাদের দেশের এই যে তরুণ জনগোষ্ঠীর, এটা ঠিক শিক্ষিত জনগোষ্ঠীর, বিশ্ববিদ্যালয় কলেজ তরুণদের প্রত্যাশা থাকে একটা বিশেষ। সত্যিকার অর্থে
আমারও আগ্রহ ছিল বিসিএস, এবং আমার ধারণা এখানে আমাদের যারা এই 2018 সালে ফাহিম দিনাজপুর আজিজ আমির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, আবু হানিফ ভাই কবি নজরুল কলেজের সমন্বয়ক ছিলেন, এরকম যারাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সমন্বয়ক ছিল, প্রত্যেকের কিন্তু টার্গেট ছিল বিসিএস। কেন? সবাই বলবে আমি পুলিশ হয়ে জনগণের সেবা করতে চাই, ডিসি হয়ে আমি সেবা করতে চাই, ডাক্তার হয়ে সেবা করতে চাই, কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে সবাই কিন্তু অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করে। ডিসি হয়ে সে কিভাবে তার ক্ষমতার অপব্যবহার করে পয়সা পাতি কামানো যাবে, এসপি হয়ে কিভাবে পয়সা পাতি কামানো যাবে, সত্যিকার অর্থে এই ধান্দাই কিন্তু বেশিরভাগ ছাত্ররা বিসিএস এর দিকে ঝোঁকে। এবং এটা বললে নিজের প্রতি অন্যায় হবে না, আমাদেরও লক্ষ্য ছিল বিসিএস এর দিকে যাওয়া। এই আজকে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, ইতিহাস লেখা হচ্ছে, অনেক রেটরিক বলা হচ্ছে, অনেক জায়গায় আলাপ আলোচনা হচ্ছে না, বিশ্লেষণ হচ্ছে না, কিন্তু একটু আপনারা আমরা সবাই আন্দোলনে ছিলাম, আপনারাও ছিলেন, উইথ ইউ রেসপেক্ট সবার প্রতি। আমরা কি গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের অধিকারের জন্য কি শুরুর দিকে আন্দোলনে নামছিলাম? আমি কিন্তু একটা ছোট মানে পর্ষদ সমাজের কিন্তু অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এই দেশের মানুষ, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ কত 15 বছর ধরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, লিখতে পারে নাই, বলতে পারে নাই, ভোট দিতে পারে নাই, গণতান্ত্রিক রাষ্ট্র ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। সেই অধিকার নিয়ে কিন্তু আমাদের এই তরুণরা আমরা কিন্তু নামে, আমরা 18 সালে আন্দোলনের পরে আমরা যারা কুসংস্কার আন্দোলন করেছিলাম তারা কিন্তু সেই বোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ গঠন করে কিন্তু ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে চালিয়েছে। আমাদের লেটেস্ট তরুণ ভাই বোনেরা কিন্তু শুরুর দিকে রাষ্ট্র কিংবা সমাজের এই বিষয় নিয়ে নামে নেই। শুরুতে তাদের ওটা এটা তাদের স্পেসিফিক ইন্টারেস্টের জায়গাটা, সরকারি চাকরিতে সবাই বিসিএস দিয়ে আমরা হবো, পাওয়ার ভোগ করব এবং একটা শেষ বয়সে সচিব সচিব হয়ে রিটায়ার করবো, 2-4 কোটি টাকা ওখান থেকে পাবো, এবং এর মধ্যে তো ধরেন সুযোগ সুবিধা ক্ষমতা আমাদের তো ফ্ল্যাট প্লট ভাগিয়ে নেবো, পূর্বাচল আপনার ঝিলমিল এই সমস্ত জায়গাটা আছে, প্লট দিয়ে শান্তিতে আমি থাকবো। এই জন্যই কিন্তু আমরা হওয়ার নতুন লক্ষ্য, এটা ওপেন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের মঞ্জুর ইসলাম স্যার কথা সাহিত্যিক, তিনি বলছিলেন সব ছেলেমেয়েরা আমরা হতে চাই, কাউকে আমি দেখি না গবেষক হওয়ার আগ্রহ আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আগ্রহ আছে। একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার আসলে একটা মিটিং ছিল বিএসএমএম এর ভাইস চ্যান্সেলরের সাথে, 1টা থেকে 2টা, অনেক যুব নেতৃবৃন্দ পেয়েছে, এইখানে একটু বলবো, লেট হলো। আমার একজন বড় ভাই বুয়েটের শিক্ষক, তিনি বলছেন ভাই আমি এই শিক্ষকতা ভালো লাগে না, এটা ছেড়ে দেবো। কি করেন ভাই, আপনি বুয়েটের শিক্ষক হয়েছেন, আপনি এটা ছেড়ে দেবেন? বলছে আমার বাড়ি কুষ্টিয়া অঞ্চলের দিকে, আমি ঈদের সময় বাড়ি যাবো, আমি ট্রেনের টিকিট পাই, আমার টিকিট নিয়ে তো আমার ছোট ভাই ও এসিলেন, ওকে ফোন করে, কারণ সে রেজিস্টার্ড, তার একটা পাওয়ার আছে। বুয়েটের শিক্ষক সিনিয়র, তার পাওয়ার নেই। বাংলাদেশের টপ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে বুয়েটের শিক্ষকের পাওয়ার নাই, পাওয়ার আছে এসিল্যান্ডের রেজিস্টার্ড।